কেন আমার পেছনে পড়ে আছো তুমি? আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো তুমি। তোমার জন্য আমার বন্ধুরা আমার সাথে কথা বলতে ভয় পায়। তোমার জন্য আমি বাসা থেকে বের হতে ভয় পাই। আমি তোমাকে ভালোবাসি না। আর কতবার বলবো তোমাকে? মনিরের বিষয়টা আমি বুঝতে পারছি না। বাসায় এসে চুপচাপ এখনো। অঞ্জনার কথাও জিজ্ঞেস করলো না, চুপচাপ আছে এখনো। এটা আবার ঝড়ের লক্ষণ নয় তো? আব্বু আম্মুর কথা শুনে কিছু না বলে চুপচাপ ভাবছি। আমাকে নিয়ে কেন এত কথা হচ্ছে সেই ভাবছেন? গল্পের সাথে থাকুন, বুঝে যাবেন। আমি মনির খান। আরে না না, শিল্পী মনির খান নই। আব্বু মোহিত খান, আম্মু রোদেলা খান। দীর্ঘ 5 বছর পর আজ লন্ডন থেকে বাসায় ফিরেছি। আর অঞ্জনা আমার ছোট মামার মেয়ে। আমি একসময় ওকে পাগলের মতো ভালোবাসতাম, এখনো বাসি, কিন্তু এখন আর পাগল নেই। হঠাৎ দরজায় কেউ নক করে, আমি ভেতরে আসতে বলি। কেমন আছো মনির ভাইয়া? কে আপনি? আর আমাকে চিনেন কি করে? মনির ভাইয়ের কথা শুনে বেশ অবাক হলাম। আমাকে চিনতে পারছে না? যে আমাকে একদিন না দেখলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, সেই আমাকে চিনতে পারছে না। কি হলো, চুপ করে আছেন কেন? ভাইয়া, আমি অঞ্জনা। তুমি সত্যিই আমাকে চিনতে পারছো না? ও, তুই অঞ্জনা? আমি তো তোকে চিনতেই পারিনি। কত বড় হয়ে গেছিস! আগের থেকে কিন্তু অনেক সুন্দরও হয়ে গেছিস। তা তোর বিয়ের জন্য পাত্র ঠিক করছে না কেন মামা? এটা কি সেই মনির ভাই যে আমার সাথে কোনো ছেলের কথা বললে সেই ছেলেকে ইচ্ছা মতো মারতো? আর সেই আমাকে বলছে অন্য ছেলেকে বিয়ে করতে? কিরে, একটু পর কোথায় হারিয়ে যাচ্ছিস? তুই একা এসছিস নাকি মামা মামি এসছে? আব্বু আম্মু নিচে ফুপা ফুপির সাথে কথা বলছে। আচ্ছা চল, ওনাদের সাথে দেখা করে আসি। অঞ্জনাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। মামা মামি আমাকে দেখে দাঁড়িয়ে যায়। আমি মামা মামির পাশে সালাম করি। কত বড় হয়ে গিয়েছিস বাবা। কেমন আছিস তুই? তোমাদের সবার দোয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তা একেবারে চলে এসেছিস নাকি আবার চলে যাবি? একবারই চলে এসেছি। আব্বুর অফিস দেখাশোনা করবো এখন থেকে। তাহলে তো খুব ভালো। আচ্ছা মামা, শুনলাম বড় মামার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। হুম, এই তো 6 দিন আছে। আহানা তো আসতে চেয়েছিল, কিন্তু ওর হবু বর কল করে বলল শপিং করতে যাবে। সমস্যা নেই, আমরা কাল যাবো তো সবাই, দেখা হয়ে যাবে, তাই তো আম্মু? এ, হ্যাঁ, কাল যাবো তো। আমাদের কথার মাঝে অঞ্জনা সেখানে এসে দেখে মনে হচ্ছে মন খারাপ। আম্মু অঞ্জনার কাছে এসে বলে, কি রে মা, তোর মন খারাপ কেন? মনির, তুই ওকে কি বলেছিস? আমি তোকে কিছু বলিনি আম্মু, তুমি ওকে জিজ্ঞেস করো। সত্যি করে বল তো মা, কি হয়েছে তোর? কিছু হয়নি ফুপি, আর আমি ঠিক আছি। আমাকে মনির ভাই কিছু বলেনি। এটা 2017 না আম্মু, এখন 2022। আমি সে আগের মতো নেই। এখন নিজেকে ভালোবাসতে শিখেছি। এখন আর পাগলামি করার সময় বা বয়স আমার নেই। বলেই মনির ভাইয়া চলে যায়। উনি কি বলতে চেয়েছে সেটা আর কেউ বুঝেছি কিনা জানি না, তবে ওনার কথার মানে আমি ঠিকই বুঝতে পারছি। অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের মনির। ভাইজান, সেটাই ভাবছি। আসার পর থেকে কোনো রকমের পাগলামি করতে দেখিনি। কতটা চেঞ্জ হয়ে গেছে সেটা আমিও বুঝতে পেরেছি। আমার ভুলের জন্য আজ আমি তোমাকে ভালোবেসেও আপন করে নিতে পারলাম না। আমরা তাহলে আজকে আসি। বাসায় বিয়ে, বুঝতে পারছিস? অঞ্জনা আজ থেকে যাক, কাল আমাদের সাথে যাবে। আব্বু ঠিক আছে বলে আম্মুকে নিয়ে চলে যায়। ফুপ্পি আমাকে বলে, মনিরের জন্য পায়েস করেছি, তুই বস, আমি তোকে এনে দিচ্ছি। তোরা দুইটাই পায়েস খেতে খুব ভালোবাসিস। আমি কিছু না বলে মুচকি হাসি। ফুপি গিয়ে পায়েস এনে আমাকে দেয়। আমি বসে বসে পায়েস খেতে থাকি। রুমে শুয়ে আছি। কি ভেবেছো তুমি মামাতো বোন? হ্যাঁ, তোমার দেয়া আঘাতগুলো আমি ভুলে গেছি, কিছুই ভুলিনি। আর তোমাকে ভালোবাসাও বন্ধ করিনি। আমাকে তুমি যতটা অবহেলা করেছো, তার কিছুটা যন্ত্রণা তো তোমাকে বুঝতেই হবে। তুমি আগেও আমার ছিলে, এখনও আছো, আর সারা জীবন থাকবে। তবে এতটুকু আগে বুঝে নাও, ভালোবাসা মানুষের থেকে অবহেলা সহ্য করা কতটা কষ্টদায়ক। রাতে সবাই একসাথে ডিনার করতে বসছি। আব্বু বলে কবে থেকে অফিসে যাব। ছেলেটা মাত্র আজকে দেশে আসলো, কিছুদিন যাক, তারপর অফিসে যাবে। না আম্মু, অযথা সময় নষ্ট করতে চাই না। আহানা আপুর বিয়ের পর থেকে আমি অফিসে যাব। আমি অযথাই সময় নষ্ট করি, কথাটা একদিন অঞ্জনা আমাকে বলেছে, তাই আজ কথাটা উত্তর দিয়ে দিলাম।
কথায় কথায় আমাকে খোঁচা দেওয়া হচ্ছে, তাই না? এই না আমাকে তুমি চেনো না, তাহলে এখন তো দেখছি আমি কি কি বলেছি সবই মনে আছে। আমি ভালো করে জানি তুমি আমাকে ভালোবাসো। আমার করা ব্যবহারের জন্য আমার উপর রেগে আছো। তোমার রাগ আমি ভাঙাবই। ডিনার করে রুমে এসে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে চলে আসি। আগে এসব খেতাম না, কিন্তু যেদিন অঞ্জনা বললো আমি ওর জীবন নরক বানিয়ে দিয়েছি, সেদিন থেকে এসব খেতে শুরু করি। একটা সিগারেট বের করে খেতে শুরু করি। রাতের আধারে কষ্ট আর সিগারেটের ধোঁয়া লোকানোর প্রতিযোগিতাই করছে। হঠাৎ পেছন থেকে কারো কাশির শব্দ। পেছনে তাকিয়ে দেখি অঞ্জনা। আবার সামনের দিকে তাকিয়ে সিগারেট টানতে থাকি। অঞ্জনা পাশে দাঁড়িয়ে পড়ে। তুমি সিগারেট খাও? কেন, তোর কোনো সমস্যা? তুমি জানো না সিগারেট শরীরের জন্য ক্ষতিকর? তবু এটাই ভালো, মানুষের মতো কষ্ট দেয় না। ফেলো বলছি, নয়তো আমি ফুপির কাছে বলে দিব। আমি এখন আর কাউকে ভয় পাই না। নিজের মতো করে বাঁচবো আমি যতদিন আছি। খেয়ে আমার জন্য কষ্ট পেলো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। সত্যি অনেক বদলে গেছো তুমি। সেই আগের তুমি আর এখনকার তুমি একজন নও। সময় মানুষকে বদলে দেয় আর নিজেকে বুঝতে শেখায়। আমাকে ক্ষমা করা যায় না? তুই কেন আমার কাছে ক্ষমা চাইবি? ক্ষমা তো আমার চাওয়ার কথা। তোকে অনেক বিরক্ত করেছি, তোর জীবনকে বিষাক্ত করে দিয়েছি। আগে কতটা বোকা ছিলাম আমি, তাই না? হ্যাঁ, পাগলের মতো তোর পেছনে পড়েছিলাম, না খাওয়া ভুলেই গিয়েছিলাম। আমারও যে একটা জীবন আছে সেটা তো প্রায় ভুলতেই বসেছিলাম। ভাগ্যিস তুই আমার চোখ খুলে দিয়েছিলি। কথাগুলো বলে অঞ্জনার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। ওর সামনে কিছুতেই দুর্বল হওয়া যাবে না। তাই আর ছাদে না থেকে সোজা নিজের রুমে চলে আসি। আমি ছাদে বসেই কান্না করতে থাকি। আজ বুঝতে পারছি ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেলে কতটা কষ্ট হয়। সেখানে বসেই 5 বছর আগের সেই কথাগুলো ভাবতে থাকি। কলেজ ক্যাম্পাসে বসে বান্ধবীরা আড্ডা দিচ্ছি। হঠাৎ রিয়া এসে বলে একটু আগে যে ছেলেটা আমাকে প্রপোজ করেছে তাকে নাকি মনির ভাই মারছে। দৌড়ে কলেজ মাঠে গিয়ে দেখি মনির ভাই একটা ছেলেকে মাটিতে ফেলে ইচ্ছা মতো মারছে আর বলছে, তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসা মানুষকে প্রপোজ করিস? হ্যাঁ, তোর সাহস এগুলো কি করে? অঞ্জনার দিকে তাকানো। আজ তোর এমন অবস্থা করবো, জীবনে কোনোদিন অঞ্জনা আশেপাশে আসবি না। কি করছো ভাইয়া? ও মরে যাবে তো, ওকে ছাড়ো। গ্যাস আমি মেরেই ফেলবো। ও সাহস কি করে হয় তোকে প্রপোজ করার? আমি তো ওর ভালোবাসা একসেপ্ট করিনি, প্লিজ ওকে ছেড়ে দাও, ও মরে যাবে তো। হঠাৎ করতে পুলিশ এসে আমাকে টেনে তোলে। একজন পুলিশ আমার মুখে মারতে থাকে আর বলতে থাকে কলেজে লেখাপড়া করতে এসেছি নাকি গুন্ডামি করতে। প্রিন্সিপাল এসে বলে আমাকে নিয়ে যেতে। অঞ্জনা অন্যদিকে তাকিয়ে আছে। পুলিশ আমাকে নিয়ে আসে। জেলের মধ্যে বসে আছি। 2 ঘন্টা পর আব্বু এসে আমার জামিন করে। বাসায় আসার পর আব্বু আমার গালে থাপ্পড় দিয়ে পড়ে। কি পেয়েছি আমি? আমার জন্য আর কত সবার কাছে তাকে ছোট হতে হবে? কি করছো তুমি? এত বড় ছেলের গায়ে হাত তুলছো? বুঝিয়ে বললেই তো হয়। তুই কি শুরু করেছিস বাবা? আমি তো তোকে বলেছি তোর লেখাপড়া শেষ হলে অঞ্জনাকেই আমি তোর বউ করে আনবো। আব্বু বলে আমার মতো একটা গুন্ডার কাছে মামা তার মেয়েকে কেন দেবে? লেখাপড়ার দিন দিন গলে যাচ্ছে। কুকুরের মতো সারাদিন অঞ্জনার পিছনে পড়ে আছি। মেয়েটার জীবনটা শেষ করে দিচ্ছি আমি। বেশ করেছি গুন্ডামি করে। অঞ্জনার দিকে কেউ তাকালে আমি তার চোখ তুলে নেব। আর তোমার যদি এতই সমস্যা হয় তাহলে আমাকে ছেলে বলে পরিচয় দিও না। মনির, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর একটা কথাও বলবি না। চুপচাপ রুমে যা, আমি গরম পানি নিয়ে আসছি। সারা মুখে কাটা দাগ হয়ে গেছে। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে আসলাম আমার বাসায়। কলিং বেল দিয়ে যাচ্ছি। কলিং বেলের শব্দে কান ধরে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, থামার কোনো নাম নেই। দরজা খুলে দেখি মনির ভাইয়া, সারা মুখে মারের দাগ, রক্ত শুকিয়ে গেছে। কিছু না বলে বাসার ভেতরে ঢুকে সোফায় বসে আছে। গরম পানি করে রক্তগুলো মুছে দে। ঠিক আছে তুমি বসো, আমি গরম পানি করে আনছি। এখন না করলে আবার চেঁচামেচি করবে। ভয় কিছু না বলে গিয়ে গরম পানি করে মুখের রক্ত মুছে দেই। খুব ক্ষুধা পেয়েছে, বাসায় কিছু থাকলে এনে দে। অঞ্জনা মাথা নাড়িয়ে চলে যায়। মামি এসে বলে আমি কেন পাগলামি করছি। এতে করে 2 পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। আমি না শোনার মতো করে বসে আছি। মামি বিরক্ত হয়ে চলে যায়। অঞ্জনা খাবার নিয়ে এসে আমার সামনে রেখে চলে যেতে নিলে আমি বলি কোথায় যাচ্ছিস? খাইয়ে দেবে কে? কেন, তুমি নিজের হাতে খেয়ে নাও। নিজের হাতে খাওয়ার হলে এখানে এসেছি কেন? চুপচাপ সামনে বসে খাইয়ে দে। অঞ্জনা আর কিছু না বলে সামনে বসে খাইয়ে দিচ্ছে। আমি ওর দিকে এক পলকে তাকিয়ে আছি। ওর মুখ দেখে বুঝতে পারছি রেগে আছে।
ভয়ে কিছু বলতে পারছে না। খাবার খাওয়া শেষ হলো, ওড়না দিয়ে মুখ মুছছে বলি, এগুলো রেখে এখানে আয়, আমি ঘুমাবো, আমার মাথায় হাত বুলিয়ে দে। ইচ্ছে তো করছে গলা টিপে মেরে ফেলি। সবার ফুপাতো ভাই কত ভালো, মামাতো বোনের সাথে কত সুন্দর করে কথা বলে, আর আল্লাহ কেন যে এই শয়তানটাকে আমার ফুপাতো ভাই করে দিল। কোথায় আমাকে বোনের চোখে দেখবে, বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। প্লেট রেখে এসে মনির ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ে, আর কলিং বেল বেজে ওঠে। গিয়ে দরজা খুলে দেখি আব্বু এসেছে। আব্বু ভেতরে এসে মনির ভাইয়াকে দেখে বলে, কখনো এসেছে ও? আর জেল থেকে কি সোজা এখানে এসেছে? জানি না আব্বু, এখানে এসে আমাকে একের পর এক হুকুম দিয়ে এখন ঘুমিয়েছে। তুমি ভাইয়াকে কিছু বলো, আমি আর এগুলো নিতে পারছি না। কি করব মা বলো? ও কি কারো কথা শোনে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোর আম্মু কোথায়? রুমে বসে আছে। আব্বু আর কিছু না বলে রুমে চলে যায়। আমি এসে সোফায় বসে পড়ি। ঘুম থেকে উঠে আমাকে এখানে না দেখলে আবার চেঁচামেচি করবে। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি অঞ্জনা সোফায় বসে ঘুমিয়ে আছে। কোলে তোলে রুমে এনে শুয়ে দেয়। গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসতে মামা বলে, কি রে, তুই কি এমনই করবি? আমি আবার কি করলাম মামা? কলেজে মারামারি করেছিস কেন? কেউ কাউকে এভাবে মারে? ও সাহস হলো কি করে অঞ্জনাকে প্রপোজ করে? আর তুমি তো জানো আমি অঞ্জনার আশেপাশে কোনো ছেলেকে দেখতে পারি না। তুই এমন পাগলামি কেন করছিস? তোমার তো খুশি হওয়ার কথা মামা। তোমার মেয়েকে এতটা ভালো আর কেউ আসবে? আমার মতো জামাই পেয়ে তোমার তো খুশি হওয়ার কথা। তোর এই ভালোবাসা না আবার আমার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ায়। এসব নিয়ে ভেবো না, আমি বাসায় যাচ্ছি। অঞ্জনা বাসা থেকে যেন বের না হয়। বলে আমি মামার বাসা থেকে বের হয়ে সোজা নিজেদের বাসায় চলে আসি। বাসায় এসে রুমে যাওয়ার জন্য সিঁড়ির কাছে আসতে আম্মু বলল, মনির এখানে আয়। আম্মু এখন ভালো লাগছে না, পরে কথা বলবো। কথাটা শেষ করেই চলে গেল। এই ছেলেকে নিয়ে আমি যে কি করব একটা কথাও শোনে না, পাগল করে দিবে আমাকে। ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করি। এটা ওই শয়তানটার কাজ। উঠে ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে কিছু সময় কথা বলে ছাদে এসে দাঁড়িয়ে আছি। হাতে থাকা মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে লেখা শয়তান ফুপাতো ভাই। কিরে, কল রিসিভ করতে এত সময় লাগে? কি করছিলি তুই? ছাদে দাঁড়িয়ে আছি, সাথে সাথেই তো রিসিভ করলাম। তুই ছাদে কি করিস? এখনই রুমে যা, নয়তো আমি আসলে কি হবে তুই ভালো করে জানিস। আমি তো আমাদের বাসার ছাদে আছি। তোকে রুমে যেতে বলেছি আমি, চুপচাপ রুমে যা। সব সময় আমার ওনার কথা মতোই চলতে হবে। কি পেয়েছে? আমার ইচ্ছের যেন কোনো মূল্য নেই। কিছু বলতেও পারি না। রুমে চলে আসি ছাদ থেকে। রুমে এসছিস? এসেছি। আচ্ছা আমি এখন পড়বো, পরে কথা বলবো। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 মাস। এই 1 মাসে কত ছেলে যে আমার হাতে মার খেয়েছে তার হিসাব নেই। কলেজ মাঠে দাঁড়িয়ে আছি, অঞ্জনা ওর বান্ধবীদের সাথে চলে যাচ্ছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলি, কিরে এখনই বাসায় চলে যাচ্ছিস কেন? ক্লাস করতে ইচ্ছে করছে না তাই। চুপচাপ ক্লাসে যা, সব ক্লাস শেষ করবি, তারপর আমি তোকে বাসায় রেখে আসবো। তোমার কথা মতো আমাকে চলতে হবে নাকি? কি পেয়েছো তুমি? যখন যা ইচ্ছা হবে বলবে, আর আমাকে তোমার সেই কথা মেনে চলতে হবে? বড্ড বাড়াবাড়ি করছিস আজকে। তুই এত সাহস হয় কি করে, হ্যাঁ? আমার মুখের উপর কথা বলছিস। কি করবে তুমি? আমার গায়ে হাত তুলবে? সেই ছোট্ট থেকে দেখে আসছি আমার উপর জোর করে অধিকার দেখাও। আমি আর এসব নিতে পারছি না। কেন আমার পিছনে পড়ে আছো তুমি? আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো তুমি। তোমার জন্য আমার বন্ধুরা আমার সাথে কথা বলতে ভয় পায়। তোমার জন্য আমি বাসা থেকে বের হতে ভয় পাই। আমি তোমাকে ভালোবাসি না। আর কতবার বলবো তোমাকে? কেন কুকুরের মতো আমার পেছনে পড়ে আছো? আমাকে একটু বাঁচতে দাও প্লিজ। এইভাবে চলতে থাকলে আমি একদিন নিজেকে নিজেই শেষ করে দিব। আমার ভালোবাসা ওর কাছে যন্ত্রণা মনে হবে কখনো ভাবিনি। ভেবেছিলাম সময়ের সাথে সাথে ও আমার ভালোবাসা বুঝতে পারবে, কিন্তু আমি ভুল ছিলাম। চোখের পানিগুলো বাদ মানছে না। কথাগুলো বলে আমি সেখান থেকে চলে আসি। আজ নিজেকে অনেক হালকা লাগছে, কিন্তু তখনও বুঝতে পারিনি মনির ভাইয়ার জন্য এই বুকে হাহাকার করবে। 7 দিন পর ফুপা আব্বুকে কল করে বলে মনির ভাইয়া লন্ডনে চলে গেছে, আর উনি যাবার পর আমাদের বলতে বলেছে। এই 7 দিনে উনি
একবারও আমার সামনে আসেনি। তখনও ওনাকে মিস করিনি, খুব খুশি লাগতো। নিজের ইচ্ছে মতো চলতে পারতাম, কিন্তু ওনার চলে যাবার কথা শুনে খুব খুশি হবার কথা আমার, কিন্তু আমার বুকের ভেতর হাহাকার করছে। বুঝতে পারলাম এটা ওনাকে ভালোবাসি বলে। এতদিন বুঝিনি, ওনার জন্য অপেক্ষা করতে থাকি। এই 5 বছরে মনির ভাইয়া আমার সাথে একদিনও কথা বলেনি। আব্বু আম্মুর সাথে কথা বলে রেখে দিয়েছে। বসা থেকে উঠে চোখের পানি মুছে ছাদ থেকে নিচে চলে আসি, রুমে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নিই। মনির রুমে গিয়ে রেডি হয়ে নে, আমরা একটু পরে বের হব, আর বিয়ের পরে আসব। সাথে করে জামা কাপড় নিয়ে নিস। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। রেডি হয়ে একটা ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে নিই। সবাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। আব্বু আম্মু পিছনে বসে, আমি ড্রাইভিং সিটে, আর আমার পাশে অঞ্জনা। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। 30 মিনিট পর এসে মামার বাসায় পৌঁছাই। বাসার ভিতরে আসতেই সবাই ঘিরে ধরে। সকলের প্রশ্ন শেষ হলে আমি এসে একটা রুমে বসে আছি। অঞ্জনা এসে বলে, বিরক্ত হয়েছো তুমি? বাপ রে, এভাবে ঘিরে দাঁড়িয়েছিল, আর একটু হলে আমার দম বন্ধ হয়ে যেত। তুই এই রুমে? সব রুমে মানুষ, এই রুমে তুমি একা, তাই এখানে চলে আসলাম। রাতে আবার এখানে থাকার ইচ্ছে নেই তো? তুমি বললে থাকতে পারি। আমার এত ইচ্ছে নেই। আচ্ছা, এখানে দোকান কোথায় চিনিস? আগে আসলে তো চিনতে। চলো, আমি নিয়ে যাচ্ছি। এখানে আমার কেউ ছিল না। না তো এখানে এসে কি করবো? তা কোথায় তোমার কেউ ছিল শুনি? এসব বাদ দিয়ে চল, দোকানে নিয়ে যাবি। অঞ্জনার সাথে বাসা থেকে বের হয়ে চলে আসি দোকানে। একটা সিগারেট নিয়ে জ্বালাতে গেলে অঞ্জনা বলে, যদি জানতাম তুমি এর জন্য এখানে আসবে, তাহলে কখনোই নিয়ে আসতা না। আসলে বাসা থেকে আসার সময় ভুলেই গেছি। তুই কিছু খাবি? তোমার হাতে যেটা আছে সেটা দিলে খাবো। সিগারেট খাবি? ওকে, দিচ্ছি। সিগারেট জ্বালিয়ে অঞ্জনার হাতে দিতেই ও সিগারেটে এক টান দিতেই কাঁচতে কাঁচতে শেষ। আমি ওর হাত থেকে সিগারেট নিয়ে হাসতে থাকি। ছি, তুমি এসব খাও কি করে? কি বাজে গন্ধ। সবাই সব কিছু খেতে পারে না। ওয়েট, এভাবে গন্ধ যাবে না। আমি দোকান থেকে পানির বোতল নিয়ে ওর হাতে দেই। মুখ মুখ ভালো করে ধুয়ে নেয়। একটা স্পিড ক্যান ওর হাতে দেই। দুজনে একটা খেতে দুটো খেতে খেতে বাসায় চলে আসি। ওকে আর কষ্ট দিতে ইচ্ছে করে না। কাল রাতে ছাদ থেকে আসার সময় গেটের কাছে দাঁড়িয়ে ওকে বাচ্চাদের মতো কান্না করতে দেখে আমার বুকে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আমি আগে বলবো না। ও যখন ভালোবাসি বলবো, আমিও বলবো। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি। রাতে খাবার খেয়ে বসে আছি। অঞ্জনা রুমে এসে বলে, তুমি কাল ভালোভাবে ঘুমাতে পারবে, তোমার রুমে কেউ আসবে না, আর আমাকে সবার সাথে নিচে ঘুমাতে হবে। ঘুম পাচ্ছে, গিয়ে ঘুমিয়ে পড়। অঞ্জনা কিছু না বলে চলে যায়। আমি দরজা বন্ধ করে শুয়ে আছি। রাত এখন 2টা। রুম থেকে বেরোয় নিচে এসে দেখি সবাই ঘুমিয়ে আছে। অঞ্জনা গুটিসুটি দিয়ে একপাশে ঘুমিয়ে আছে। ওর কাছে গিয়ে কোলে তুলে নিই। এরপর ওকে নিয়ে রুমে চলে আসি। বিছানায় শুয়ে দিয়ে আমিও শুয়ে পড়ি। অঞ্জনাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে। নিজেকে কারো বুকে আবিষ্কার করি। স্মেলটা আমার খুব চেনা। এটা আমার পাগল ফুপাতো বরের গায়ের স্মেল। ঘুম ভাঙতে দেখি অঞ্জনা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি উঠে যেতে নিলেও ও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? আর ছাড়ো আমাকে। সারা রাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এখন চোরের মতো পালাচ্ছ। আমি তোমাকে কেন জড়িয়ে ধরে ঘুমাবো? তুমি আমার রুমে কি করছো? তুমি আমাকে রাতে কোলে করে হল রুম থেকে তোমার রুমে নিয়ে এসেছো। আমি কেন তোমাকে এখানে আনতে যাবো? সবার সাথে ঘুমাতে পারছিলাম না হয়তো, তাই। নিচে গিয়েছিলাম পানি খেতে, দেখি গুড়ি দিয়ে একপাশে শুয়ে আছো, তাই রুমে নিয়ে এসছি। কেন, আমি তোমার কে? আমার কষ্ট হলে তোমার কি আসে যায়? আমি তোমার যাই হই, তুমিও আমার তাই হও। তুমি তো আমার হবু বর হও, কিন্তু আমি তোমার কেউ হই না। তুমি তো এখন আমাকে ভালোবাসো না। যতক্ষণ এই দেহে আছে শ্বাস, ঠিক ততক্ষণ আমার ভিতরে তুমি করো বসবাস। আমার নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ছিলে, আছো আর থাকবে। পারবে না কেউ তাকে সরাতে। আমি দেব না তোমাকে সরাতে। আমি পারবো না তোমাকে হারাতে। তোমার ভালোবাসা তুমি কাছে থাকতে বুঝতে পারিনি, কিন্তু তুমি লন্ডন চলে যাবার পর বুঝতে পেরেছি তুমি আমার সব কিছু জুড়ে আছো। আমিও তোমাকে হারাতে পারবো না। আমি তোমার সব কথা শুনবো, তোমার কথা ছাড়া আর কোনো কিচ্ছু করব না। শুধু তুমি আমাকে ছেড়ে আর কখনো যেও না। অঞ্জনাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরি। আপনারা তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, এতদিন পর ভালোবাসা মানুষকে পেয়েছি।
একটু পাগলামি তো মানায় নাকি? চোখ বন্ধ করুন। ওনারা চোখ বন্ধ করে নিবে, নয়তো লজ্জা পাবে। আমাদের কি? মনির আমাকে জড়িয়ে ধরে ঠোঁটকে নিজের মধ্যে বদ্ধ করে দেয়। আপনারা এবার ঘুমিয়ে পড়ুন, ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসা অবিরাম।